মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক, সমাজ বিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের তৃতীয় অধ্যায় নাম হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই তৃতীয় অধ্যায় নিয়ে আমরা এর আগে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি বা বেশ কয়েকটি ক্লাস সম্পূর্ণ করেছি। তো ওই সকল ক্লাসে আমরা যে অংশটুকু শেষ করেছি, আজকে আমরা তার পরবর্তী অংশটুকু শেষ করব, বা আজকের ক্লাসের মাধ্যমেই আমরা এই তৃতীয় অধ্যায় নামে তোমাদের কাছে একটি বোরিং অধ্যায় তৈরি হয়ে গেছে, যে অনেক দিন ধরে হয়তো এই অধ্যায়টা শেষ করতেছি। তো এই অধ্যায়টা আজকের ক্লাসের মাধ্যমেই শেষ হবে। তো তোমরা জানো যে এর আগের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের যে আলোচ্য বিষয়গুলো ছিল, যেমন প্রথমে আমরা যদি বলি যে প্রত্নতত্ত্ব কি বা প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে যে সমাজকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে সেগুলো আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি হচ্ছে তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ, আয়রন যুগ পড়েছি। এরপরে আমরা বিভিন্ন সমাজ ও সভ্যতার বাংলাদেশের বিভিন্ন সমাজ ও সভ্যতার যে উদাহরণগুলো রয়েছে, যেমন আমরা হচ্ছে পাহাড়পুর পড়েছি, ময়নামতি পড়েছি। এরপরে হচ্ছে কি বলে যে পাহাড়পুর বললাম, ময়নামতি বললাম, এবং যে মহাস্থানগড় সম্পর্কিত আলোচনা সেগুলোও পড়েছি। এবং আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ টপিক যেটা, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা নিয়ে পড়ব। সিন্ধু সভ্যতা নিয়ে পড়ব। দেখো, তোমাদের একটা জিনিস বলে রাখি যে আমাদের অধ্যায় নাম হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমাজ ও সভ্যতা, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম। এবং এই অধ্যায় সম্পর্কিত আলোচনার মধ্যে সবকিছুই মূলত বাংলাদেশ কেন্দ্রিক। বাট সিন্ধু সভ্যতা কিন্তু এটা হচ্ছে পাকিস্তান। সিন্ধু সভ্যতা কিন্তু পাকিস্তান। তাহলে কেন আমাদের এই আলোচনাটা বাংলাদেশের বা প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা এই আলোচনার অন্তর্ভুক্ত হবে? জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে যেমন দেখো, আমাদের যে পদ্মা নদী, এখন এই পদ্মা নদী ইন্ডিয়াতেও রয়েছে। ইন্ডিয়াতে যেটার নাম গঙ্গা, বাংলাদেশে সেটার নাম পদ্মা। এখন আমি বলতে পারবো না যে এই নদী টোটালি বাংলাদেশে, আবার ইন্ডিয়াও বলতে পারবে না যে এই নদী টোটালি ইন্ডিয়া। মানে বিষয়টা হচ্ছে সিন্ধু সভ্যতা এটা হচ্ছে আমাদের আমাদের উপমহাদেশীয় সভ্যতা। উপমহাদেশীয় সভ্যতা, অর্থাৎ উপমহাদেশীয় সভ্যতা বলতে এখানে মূলত ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। জিনিসটা লক্ষ্য করো, যেহেতু এটা হচ্ছে আমাদের উপমহাদেশীয় সভ্যতা, অর্থাৎ উপমহাদেশে একটি মাত্র সভ্যতা রয়েছে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এবং এশিয়ায় অনেকগুলো সভ্যতা রয়েছে। তোমরা জানো যে বেশিরভাগ সভ্যতাই কিন্তু এশিয়াতে, যেমন আমি যদি বলি মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, এরপরে হচ্ছে ক্যালেডীয় সভ্যতা, হ্যাঁ, এই যে বিভিন্ন সভ্যতা, এদিকে হচ্ছে চৈনিক সভ্যতা, এই যে বিভিন্ন সভ্যতা মূলত হচ্ছে এশিয়ান সভ্যতা, এশিয়ান সিভিলাইজেশন। এশিয়ান সিভিলাইজেশন বা এই এশীয় মহাদেশের সভ্যতাই হচ্ছে বিভিন্ন ধরনের যে সভ্যতার গুলো আমরা যেগুলো জানি। কিন্তু একমাত্র উপমহাদেশীয় সভ্যতা তথা ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের এই তিনটা রাষ্ট্রকে একসাথে আগে বলা হতো উপমহাদেশ। এই উপমহাদেশের একমাত্র সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, যার কারণে এটা বাংলাদেশের সমাজ ও সভ্যতার সাথে একটি ওতপ্রোতভাবে জড়িত। এবং এই জন্যই মূলত আমাদের এই সভ্যতাটা এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সিন্ধু সভ্যতা। দেখো, আমরা প্রথমে শিখবো যে সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত বা সিন্ধু সভ্যতার আবিষ্কার সম্পর্কে শিখবো। দেখো, আচ্ছা, প্রথমে আমরা নামকরণ শিখি। আচ্ছা, প্রথমে আমরা অবস্থান শিখি। সিন্ধু সভ্যতার অবস্থান কোথায়? দেখো, এটি মূলত
পাকিস্তানের তোমরা দেখবে এখানে পাকিস্তানের সিন্ধু নদের তীরেই মূলত এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। তো সেই হিসেবে আমি যদি এইভাবে বলি যে পাকিস্তানের লারকানা জেলা সিন্ধু নদের উপকূলে, অর্থাৎ পাকিস্তানের লারকানা জেলা সিন্ধু সভ্যতার অবস্থান হচ্ছে পাকিস্তানের লারকানা জেলায় সিন্ধু নদের তীরেই মূলত এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। যেটা লক্ষ্য করো যে এই সিন্ধু সভ্যতার অবস্থান কোথায়? পাকিস্তানের লারকানা নামে যে জেলাটা রয়েছে সেই জেলায় সিন্ধু নদের তীরে, এবং এই সিন্ধু নদকে কেন্দ্র করেই মূলত সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। যেমন দেখো পৃথিবীর বেশিরভাগ সভ্যতাগুলাই কিন্তু নদী কেন্দ্রিক, অর্থাৎ আজকের দিনে যেমন যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে স্থলপথ, কিন্তু আগে বা অতীতকালে প্রাচীনকালে জনপদের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল হচ্ছে স্থলপথ বা নৌপথ যেটাকে আমরা বলি। এই জন্য তুমি দেখবা যে বাংলাদেশের কথাও তুমি যদি দেখো বা পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বন্দরগুলোই মূলত নদী কেন্দ্রিক বা সমুদ্রের তীরে অবস্থিত। অর্থাৎ আমি যদি ওয়াশিংটন বলি, নিউ ইয়র্কের কথা বলি, নদীর তীরে অবস্থিত। আমি যদি হচ্ছে কলকাতা বলি, নদীর তীরে অবস্থিত। আমি যদি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কথা বলি, নদী বা সমুদ্রের তীরে অবস্থিত। আমি যদি হচ্ছে চীনের বেইজিং এর কথা বলি, নদীর তীরে অবস্থিত। তো এইরকম মানে বিষয়টা হচ্ছে বড় বড় সভ্যতাগুলো বা বড় বড় শহরগুলাই কিন্তু মূলত ছিল নদী কেন্দ্রিক, এবং নদীকে কেন্দ্র করে মূলত ওই সকল সভ্যতা গড়ে উঠেছিল। যেহেতু দেখো সিন্ধু সভ্যতাও অন্যান্য সভ্যতার ব্যতিক্রম নয়, তো এটা বলা হচ্ছে পাকিস্তানের লারকানা জেলায় সিন্ধু নদের তীরে সিন্ধু নদীকে কেন্দ্র করে মূলত সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এরপরে দেখো সিন্ধু সভ্যতার আমরা বিস্তৃতি পড়ব। এই সিন্ধু সভ্যতা মূলত হরপ্পা এবং মহেঞ্জোদারো হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুইটা স্থানকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। হরপ্পা এবং মহেঞ্জোদারো, যেমন আমরা প্রথমে যে ওয়ারি বটেশ্বর নামে যে সভ্যতার কথা আমরা পড়েছি, যেটা নরসিংদীর বেলাব উপজেলাতে অবস্থিত, আমরা ওয়ারি বটেশ্বর পড়েছি। ওয়ারি যেমন একটা গ্রামের নাম এবং বটেশ্বর একটি গ্রামের নাম, ঠিক একই ভাবে দেখো ওয়ারি বটেশ্বর, অর্থাৎ ওয়ারি একটা গ্রাম, বটেশ্বর একটা গ্রাম, ঠিক একই ভাবে হরপ্পা একটা স্থান, মহেঞ্জোদারো একটা স্থান, এই দুইটা স্থানকে কেন্দ্র করে মূলত সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। কোথায়? পাকিস্তানের লারকানা জেলার সিন্ধু নদের তীরে। কত সালে বা কখন গড়ে ওঠে? এইটা হচ্ছে মূলত খ্রিস্টপূর্ব, এখানে তোমরা দেখবা যে খ্রিস্টপূর্ব দেখো 5000 অব্দ থেকে মূলত খ্রিস্টপূর্ব 3000 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 অব্দ। খ্রিস্টপূর্ব 3000 অব্দ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব মনে করা যায় 1500 অব্দ, 1500 বা 2500 হ্যাঁ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দ, অর্থাৎ সেই হিসেবে 500 বছর, 500 বছর সিন্ধু সভ্যতা এক চরম উৎকর্ষে অবস্থান করছিল। 500 বছর। যেটা লক্ষ্য করো, খ্রিস্টপূর্ব বলতে আমরা কি বুঝি? আমরা বলেছি বা আমরা যেটা খ্রিস্টপূর্ব বলতে বুঝি যে যিশু খ্রিস্ট, অর্থাৎ মুসলিমরা যাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলে বিবেচনা করে, তার জন্মের আগের অবস্থানকে বলা হয় খ্রিস্টপূর্ব, এবং তার জন্মের পরবর্তী সময়কে বলা হয় খ্রিস্টাব্দ।
যেটা আবার বলি যে যীশু খ্রিস্ট বা যাকে আমরা মুসলিমরা যারা আছেন তারা হচ্ছে ঈসা নবী হিসেবে চিন্তা করে, তার জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব হচ্ছে তার জন্মের আগের সময়, আর খ্রিস্টাব্দ হচ্ছে তার জন্মের পরের সময়টা হচ্ছে খ্রিস্টাব্দ। তো সেই হিসেবে খ্রিস্টপূর্ব 3000 বছর মানে আজ থেকে 5000 বছর আগে, যেহেতু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে আজ থেকে 2000 বছর, তো সেই হিসেবে কারণ বর্তমান তো 2021 সাল, বর্তমান তো 2021 সাল, তার মানে আজ থেকে 2000 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম হয়। তো সেই হিসেবে আজ থেকে 5000 বছর আগের কথা বা 5000 বছর আগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। তো সেই সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল আজ থেকে 5000 বছর আগে বা খ্রিস্টপূর্ব 3000 বছর আগে, এবং শেষ হয়েছিল খ্রিস্টপূর্ব 2500 অব্দে, অর্থাৎ 500 বছর এই সিন্ধু সভ্যতার বিস্তৃতি ছিল, এবং সেটা ছিল চরম উৎকর্ষময় একটি অবস্থান। এখন আমরা পড়বো যে সিন্ধু সভ্যতার সামাজিক ও সাংস্কৃতিক বা এর বিভিন্ন অবদানগুলো কি কি ছিল। সিন্ধু সভ্যতার যে অবদানগুলো ছিল সেগুলো আমরা দেখব। দেখো সিন্ধু সভ্যতার যে প্রাপ্ত নিদর্শন বা সিন্ধু সভ্যতার অবদান, সিন্ধু সভ্যতার আমরা অবদান, এখানে প্রথমটাই বলা হচ্ছে যে নগর জীবন। অবদানের মধ্যে প্রথমটা রয়েছে দেখো নগর জীবন। এখন বিষয়টা হচ্ছে দেখো আমরা বলতেছি যে সিন্ধু সভ্যতার অবদানটা কি কি ছিল, কোন কোন বিষয়ের জন্য সিন্ধু সভ্যতার আলোচনা আমাদের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে দেখো প্রথমে যেটা বলা হয়েছে সিন্ধু সভ্যতার অবদানের মধ্যে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নগর জীবন। অর্থাৎ সিন্ধু সভ্যতায় তৎকালীন সময়েই নগর কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে উঠেছিল। জিনিসটা লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনেও বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের 20% হচ্ছে নগর। তো সেই হিসেবে তুমি 1971 সালের কথা চিন্তা করো, 1971 সালের কথা চিন্তা করো, তখন হয়তো 8% ছিল হচ্ছে নগর, বা তারও কম ছিল, 8 বা 5% ছিল নগর, চিন্তা করো। কিন্তু তার আগের কথা চিন্তা করো, 47 এর কথা চিন্তা করো, তখন কি অবস্থা ছিল। তো সেই হিসেবে দেখো আমি বলতেছি যে বর্তমানে আমরা এত বলতেছি আধুনিকতার চরম উৎকর্ষে অবস্থান করতেছি, কিন্তু তারপরও দেখো আমাদের নগরের অবস্থান হচ্ছে 20%। কিন্তু আজ থেকে 5000 বছর আগেও এই সিন্ধু নামক স্থানে বা সিন্ধু সভ্যতায় নগর জীবন ছিল। শুধুমাত্র নগর জীবন ছিল বিষয়টা এরকম নয়, উন্নত মানের নগর জীবনের ব্যবস্থা তাদের ছিল। তাদের দেখো কিভাবে ছিল, তাদের বাড়িগুলা ছিল একতলা বা দোতলা বিশিষ্ট। বাড়িগুলা সুন্দরভাবে লেন আকারে সাজানো ছিল, এবং বাড়িগুলা অর্থাৎ বাড়ির পাশে যে হচ্ছে তাদের যে রাস্তাটা ছিল সেটা ছিল সুন্দর একটি সোজা আকৃতির রাস্তা, সোজা রাস্তা ছিল, এবং এই রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা ছিল, রাস্তার সাথে ফ্লাড লাইট ছিল, এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা ছিল, ড্রেন ব্যবস্থা ছিল, এবং রাস্তার সাথে বিভিন্ন লাগানো গলি ছিল, যেগুলা আজকের দিনের আধুনিক নগর রাষ্ট্রকে আমরা বা আজকের দিনের আধুনিক নগরকে আমরা যেভাবে ব্যাখ্যা করি ঠিক একই রকম ছিল আজ থেকে 5000 বছর আগে এই সিন্ধু সভ্যতায়। যার কারণে দেখো সিন্ধু সভ্যতার অবদানের মধ্যে প্রথমটাই হচ্ছে নগর জীবন, অর্থাৎ তাদের জীবন ব্যবস্থায় ছিল আজকের দিনের মানুষের নগর কেন্দ্রিক জীবন ব্যবস্থার মতো উন্নত, আজ থেকে 5000 বছর আগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকের দিনে অবস্থান করে আমরা 20% নগরে মানুষ বাস করে, কিন্তু আজ থেকে 5000 বছর আগেও মানুষ এই উপমহাদেশ তথা এই অংশের মানুষের নগর জীবন ব্যবস্থা ছিল। এবং শুধু নগর জীবন ব্যবস্থা বলতে যেমন তেমন নগর জীবন ব্যবস্থা নয়, তারা অতীব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে জীবন ব্যবস্থা করত এই সিন্ধু সভ্যতার অন্তর্গত নগরে। এরপরে আমরা দেখব
যে বাড়িঘরের ধরন আছে। দেখো যেটা বললাম যে নগর জীবনে তাদের যে বাড়িঘর ছিল এটা ছিল মূলত বিল্ডিং বা একতলা দোতলা, এবং তারা পোড়া মাটি দিয়ে বাড়িঘর নির্মাণ করবে। এই জন্য তুমি দেখবা বিশেষ করে তুমি যদি শরীয়তপুরেও সম্ভবত এই যে আছে যে কি বলে কার্তিকপুরের এইদিকে পুরনো জমিদারদের বাড়ি যখন তোমরা দেখবা, বা পুরনো আমলের যে সকল বাড়িগুলো, পুরনো প্রত্নতাত্ত্বিক যে বাড়িগুলো রয়েছে সেগুলা দেখবা যে মনে হয় যে পোড়া মাটি। যেমন আজকের দিনের বাড়ি নির্মাণ করে যে ইট দিয়ে, ওই রকম আলটিমেটলি বাড়িগুলা ওই ধরনের এত মানসম্মত ইট নয়, কিন্তু পোড়া মাটির মতো মনে হয়। তো ঠিক একইভাবে বলতেছি যে তৎকালীন যেহেতু 5000 বছর আগে, তখন ওই রকম তারা পোড়া মাটি দিয়ে বাড়ি নির্মাণ করতো। হ্যাঁ, এবং সে বাড়িগুলো সাধারণত একতলা থেকে দোতলা থাকতো। সে বাড়িগুলো সুন্দর কারুকার্য খচিত থাকতো, এবং সব থেকে বড় কথা বাড়িগুলো ছিল অত্যন্ত পরিষ্কার। এবং তাদের দেখো এই যে নগর জীবনের কথা বললাম, বাড়িঘরের কথা বললাম, তাদের নগর জীবন, তাদের হচ্ছে বিনোদনের জন্য পার্ক ছিল, তাদের হচ্ছে রাষ্ট্রীয় তাদের যে প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য হচ্ছে পরিষদ ছিল, এবং বৈঠকখানা ছিল, গোসলখানা ছিল, বড় বড় পুকুর ছিল। অর্থাৎ নগর জীবনের যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু ওই সিন্ধু সভ্যতার অন্তর্গত অধিবাসীদের ছিল নগর জীবনে। এরপরে আমরা দেখব ভাষা ও লিপি। অর্থাৎ তখন সিন্ধু সভ্যতার মানুষের ভাষা কি ছিল। দেখো এখানে বলা হচ্ছে যে হরপ্পা ও মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার অন্তর্গত যে গোষ্ঠী ছিল, অধিবাসী ছিল, তাদের ভাষা ছিল হচ্ছে মূলত বলা হয় যে দ্রাবিড় ভাষার অন্তর্গত। অর্থাৎ বাংলা যে ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে, এর মধ্যে কেউ বলে যে বাংলা দ্রাবিড় থেকে উৎপত্তি লাভ করেছে, কেউ বলে বাংলা অসমীয়া থেকে উৎপত্তি লাভ করেছে, অসমীয়া থেকে উৎপত্তি লাভ করেছে, কেউ বলে সংস্কৃত থেকে উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, এইরকম এইগুলা থেকে বাংলা ভাষা আসছে, এইগুলা থেকে বাংলা ভাষা আসছে। তো আলটিমেটলি বাংলা ভাষায় দ্রাবিড় ভাষারও অংশ আছে, বাংলা ভাষায় অসমীয়ারও অংশ আছে, বাংলা ভাষায় সংস্কৃত ভাষারও অংশ আছে। তো বাংলাকে এই জন্য বলা হয় বাংলা, যেহেতু মিশ্র ভাষা, বাংলা হচ্ছে মিশ্র ভাষা, অর্থাৎ বিভিন্ন ভাষার মিশ্রণের ফলে বাংলা ভাষা তৈরি হয়েছে। ঠিক এই জন্যই বলা হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের ভাষা ছিল হচ্ছে দ্রাবিড় ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ, এবং এই দ্রাবিড় ভাষা আবার ছিল ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। ইন্দো ইউরোপীয়, দেখো এই দ্রাবিড় ভাষা আবার ছিল ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষাটা কি? পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক লোক কথা বলে এই ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক লোক কথা বলে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় কোনো একক ভাষা নয়, এই ইন্দো ইউরোপীয় হচ্ছে অনেকগুলা ভাষার সমষ্টি, বা এটাকে বলা হয় ভাষা বৃক্ষ। যেই ভাষা বৃক্ষে অনেকগুলা ঢাল পাতা রয়েছে, বা অনেকগুলা ভাষা রয়েছে, এবং অনেকগুলা ভাষার সমষ্টি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আর এই ইন্দো ইউরোপীয় ভাষার একটা অংশ ছিল দ্রাবিড় ভাষা, এবং বলা হয় সিন্ধু সভ্যতার অধিবাসীরা যে ভাষায় কথা বলতো সেই ভাষাটা ছিল দ্রাবিড় ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ। তো সেই হিসেবে ওদের ভাষাও ছিল দ্রাবিড় ভাষা। এরপরে দেখো তাদের সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাস আমরা বলবো। সামাজিক শ্রেণী কি ছিল তাদের? সামাজিক শ্রেণী অর্থাৎ আজকের দিনে যেমন আমরা সমাজে বিভিন্ন ক্লাসের মানুষ দেখি, ঠিক তখনও তৎকালীন সিন্ধু সভ্যতায় এরকম বিভিন্ন গোত্রের বিভিন্ন ক্লাসের মানুষ ছিল। তবে সিন্ধু সভ্যতা কিন্তু ছিল হচ্ছে মূলত কৃষিভিত্তিক সভ্যতা। এই এশিয়া মহাদেশের বেশিরভাগ সভ্যতাই হচ্ছে মূলত কৃষিভিত্তিক সভ্যতা বা নদীমাতৃক সভ্যতা। অর্থাৎ নদীর পানিকে তারা শেষ কাজে ব্যবহারের মাধ্যমেই উন্নত মানের কৃষি প্রযুক্তি বা উন্নত মানের চাষাবাদ ব্যবস্থা তৈরির ফলে তারা একটি উন্নতির চরম শিখরে উঠার ফলশ্রুতিতে একটি সভ্যতা
বিকাশ লাভ করে। তো সেই হিসেবে তাদের সভ্যতার মূল পেশাই ছিল হচ্ছে মূলত কৃষিভিত্তিক। কৃষি ছাড়াও দেখো ওই সমাজে 4 ধরনের শ্রেণী বা 4 ধরনের পেশার মানুষ ছিল। এর মধ্যে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল হচ্ছে শাসক, পুরোহিত, চিকিৎসক ও জ্যোতিষী। বলা হচ্ছে সিন্ধু সভ্যতায় মূলত 4 ধরনের শ্রেণী ছিল। 4 ধরনের শ্রেণী, 4 ধরনের শ্রেণী ছিল। এই 4 ধরনের মধ্যে 1 নম্বরে যারা ছিল এরা ছিল হচ্ছে শাসক, পুরোহিত, এরপরে চিকিৎসক এবং জ্যোতিষী। দ্বিতীয় শ্রেণীতে ছিল হচ্ছে যোদ্ধা। তৃতীয় শ্রেণীতে ছিল ব্যবসায়ী, শিল্প, কারিগরি এবং চতুর্থ শ্রেণীতে ছিল কৃষক, জেলে, তাঁতি, মিস্ত্রি। এখানে দেখো এটা হচ্ছে শাসক, পুরোহিত, এখানে ছিল হচ্ছে যোদ্ধা, 3 নম্বরে ছিল হচ্ছে ব্যবসায়ী এবং 4 নম্বরে ছিল হচ্ছে মনে করো যে জেলে, তেতে, তাঁতি, কৃষক, এই সকল ব্যক্তিরা। তো আমরা বলতেছি যে এই সিন্ধু সভ্যতার অন্তর্গত যে ব্যক্তিদের মধ্যে সামাজিক শ্রেণী ছিল, এই সামাজিক শ্রেণীতে 4 ধরনের শ্রেণী ছিল। 4 ধরনের শ্রেণীর মধ্যে একটা প্রথমে যারা অবস্থান করতেছিল তারা শাসক, পুরোহিত, জ্যোতিষী, দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করতেছিল যোদ্ধা, তৃতীয় শ্রেণীতে অবস্থান করতেছিল বিভিন্ন ব্যবসায়ী বা পুঁজিপতি লোক এবং চতুর্থ শ্রেণীতে লেবার গোছের যারা জেলে ছিল, তাঁতি ছিল, কামার ছিল, কৃষক ছিল, এরা অবস্থান করতেছিল তৃতীয় শ্রেণীতে। এরপরে এদের অর্থনৈতিক জীবন কেমন ছিল বা ধর্মবিশ্বাস কেমন ছিল। তো এদের অর্থনৈতিক জীবন আমি বললাম যে এদের অর্থনীতি ছিল হচ্ছে মূলত কৃষিভিত্তিক। কৃষির পাশাপাশিও এরা বিভিন্ন ছোটখাটো ব্যবসা বাণিজ্য বা ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন কাজ, এরপরে তারা বিভিন্ন এদের কার্পাস, খেজুর সহ বিভিন্ন কিছু উৎপন্ন করতো এবং এই বিষয়গুলো তারা আরবিয়ান যে সকল কান্ট্রিগুলো ছিল, পারস্য ছিল, রোম ছিল, এরপরে মিশর ছিল, মেসোপটেমিয়া ছিল, চীন ছিল, এই সকল বিভিন্ন অঞ্চলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। অর্থাৎ তারা তাদের উৎপাদিত ফসলগুলা এই সকল রাষ্ট্রে নদী পথে যাতায়াত করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। এই হচ্ছে মূলত সিন্ধু সভ্যতার একটু কম বেশি আমি আলোচনা করলাম। দেখো সর্বশেষ যেটা আলোচনার বিষয়বস্তু যে এই যে সভ্যতাটা কিভাবে পতন হয়েছিল। সিন্ধু সভ্যতার পতন এটা হচ্ছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমাদের অধ্যায়ে এই অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে মূলত দুইটা বা তিনটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে নবপলীয় যুগ বা নিওলিথিক এজ, যেটা ওইখান থেকে একটা প্রশ্ন থাকে এবং আরেকটা কমন প্রশ্ন থাকে হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে। অর্থাৎ এই অধ্যায়ে দুইটা প্রশ্ন কমন, মানে সব সময়ই থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে নিওলিথিক বা নবপলীয় বিপ্লব সম্পর্কিত যে আলোচনা সেটা, এবং আরেকটা হচ্ছে সিন্ধু সভ্যতা, এবং মাঝে মাঝে আরেকটা আলোচনা থাকে ওয়ারী বটেশ্বর, নতুবা পাহাড়পুর, নতুবা মহাস্থানগড়, নতুবা ময়নামতি। অর্থাৎ এই যে 4টা সভ্যতা, ওয়ারী বটেশ্বর যেটা নরসিংদী, যেটা পাহাড়পুর নওগাঁ, কুমিল্লার যেটা ময়নামতি, এবং কি বলে মহাস্থানগড়, হ্যাঁ রাজশাহীর যে মহাস্থানগড়, এই 4টা বিষয়ের আলোচনা থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে থাকে। তবে কমন দুটা প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা এবং আরেকটা হচ্ছে নবপলীয় বিপ্লব বা নিওলিথিক এজ। তো যেটা আজকে আমরা আলোচনার সর্বশেষ অংশ সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার পতন। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা কিভাবে পতন হলো। দেখো একজন ইতিহাসবিদের একটা কথা আছে যে কোন সভ্যতায় 200 বছরের অধিক সময় রাজত্ব করতে পারে না অত্যন্ত গৌরবের সাথে। অর্থাৎ 200 বছরের মধ্যে সেই সভ্যতার জৌলুস কমে যায়। আসলে এটা যে সবসময় সব রাষ্ট্রের জন্য সত্য বিষয়টা এরকম নয়, কারণ ধীরে ধীরে যারা শাসক থাকে তাদের মধ্যে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বিষয় বা বিভিন্ন ধরনের মানে অতিরিক্ত উৎসাহীপনা জীবনযাত্রা নির্বাহ করার ফলেই অন্যান্য গোষ্ঠী যারা থাকে বা তাদের প্রতিপক্ষ যারা থাকে তারা তাদের উপর আক্রমণ করে তাদের
স্থাবর অস্থাবর বিভিন্ন বিষয় বা ইয়েকে তাদের ঘর বাড়ি সহ জীবন ব্যবস্থাকে বিনাশ করা সহ তাদের উপর আধিপত্য বিস্তার করে। তো যদিও এই কথাটা সবসময় সব ক্ষেত্রে যে সত্য বিষয়টা এরকম নয়, এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো থাকে যেটা একটা সভ্যতা বা মানব জাতির একটা অংশের পতনের একটা কারণ। তো সিন্ধু সভ্যতা কিভাবে পতন হয়েছিল এটা নিয়ে কম বেশি মতভেদ আছে। তবে কেউ কেউ বলেছেন যে সিন্ধু সভ্যতা পতন হয়েছিল তার উৎপাদন ব্যবস্থার নিম্নমুখী অবস্থানের কারণে, অর্থাৎ তাদের জীবনযাত্রার মান ধীরে ধীরে কমতে থাকে এবং তারা এক পর্যায়ে দারিদ্র বা দুর্ভিক্ষে এই সভ্যতার পতন হয়। এবং কেউ কেউ বলেছেন যে না, এটা দুর্ভিক্ষ নয়, তবে এই সিন্ধু সভ্যতা পতন হয়েছে মহামারী, বন্যা, প্লাবন ও ভূমিকম্প তথা প্রাকৃতিক দুর্যোগ থেকেই এই সিন্ধু সভ্যতা পতন হয়েছে। তবে এই মতবাদটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2750 অব্দে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় সিন্ধু সভ্যতা পতন হয়। 2750 ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব মানে বিসি, বিফোর অফ খ্রিস্ট, খ্রিস্টপূর্ব 2750 অব্দে প্রলয়ঙ্কারী বন্যায় সিন্ধু সভ্যতা তার যে জৌলুসপূর্ণ অবস্থান ছিল সেটা আস্তে আস্তে প্লাবিত হয়ে পতনের দিকে চলে যায়। এর পাশাপাশি ছিল দেখো বহিঃশত্রুর আক্রমণ, বিশেষ করে আর্য গোষ্ঠীর আক্রমণ ছিল, অভ্যন্তরীণ সংকট ছিল, মাটির উর্বরতা হ্রাস অর্থাৎ তাদের উৎপাদন ব্যবস্থা দিনে দিনে কমতে থাকে, এরপর আবহাওয়া জলবায়ুর পরিবর্তন, এরপরে গড় বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, ফলে ফসল উৎপাদন কমে যায় এবং তাদের মধ্যে বিভিন্ন মহামারী এবং বিভিন্ন দুর্ভিক্ষের প্রকোপ বেড়ে যায় এবং ভৌগোলিক আকার আকৃতির পরিবর্তন সহ বিভিন্ন যে বিষয়গুলো বললাম যে মূলত প্রাকৃতিকগত কারণে সিন্ধু সভ্যতার পতন হয়। তবে প্রাকৃতিক কারণটা কি ছিল? 2750 অব্দে, খ্রিস্টপূর্ব 2750 অব্দে যে প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল, সেই বন্যায় মূলত সিন্ধু সভ্যতা পতনের অভিমুখে বা পতনের দ্বার প্রান্তে চলে যায়। তো এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় তথা প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এই অধ্যায়ের সর্বশেষ টপিক সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা। তো এই অধ্যায় বা এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। আর অবশ্যই যখন ক্লাস দেখবা তখন সাথে বই রাখবা, যেন বইয়ের সাথে তোমরা ক্লাসটাকে মিলায় নিতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।